এক ফোঁটাও নেই। দেখ, কখন ভুল করে হাঁড়ির মুখটা খুলে রেখেছি কে জানে। কি পাটালি কেউ কখন ইঁদুরে খায় না কষি? আমার সঙ্গে চালাকি? তোর যদি কিছু নেই তবে আমাকে ডাকলি কেন? সত্যি বলছি গয়া। তবু বলছি সত্যি। যা যা, তোর কাছে কিচ্ছু খেতে চাই না। আচ্ছা গয়া। আচ্ছা, আমি দেখাচ্ছি মজা। গয়া, দাঁড়াই। কত বলে শোন সে বাবা। পা দিয়ে টান এই গয়া, মেরে গয়া, কথাটা সমস্ত শোন। জোগাড় উঠোনে ছড়িয়ে ফেলে দিল। দেখাচ্ছি মজা। গয়া, দাঁড়াই। কথাটা শোন। সেই চেলা খাটটা হাতে তুলে ভাড়ারের দিকে ছুটল। গঙ্গামণি হ্যাঁ হ্যাঁ করে ছুটে গিয়ে পড়লেন, কিন্তু চোখের নিমেষে ক্রুদ্ধ গয়ারাম হাঁড়ি কুড়ি ভেঙে জিনিসপত্র ছড়িয়ে একেবারে একাকার করে দিল। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মামলার ফল। এর আগেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক গল্প ও উপন্যাস আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন। তার মধ্যে চরিত্রহীন, দত্তা ইত্যাদি অন্যতম। আজকের গল্পের মূল চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্টওয়ার্কের রূপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মামলার ফল। কি ভেবেছিস কি সাপের 5 পা দেখেছিস? খুব বার বেড়েছে তো। দাদা মুখ সামলে কথা বলো, দেখে নেবো তোমাকে। দাঁড়াও। বুড়ো বৃন্দাবন সামন্তের মৃত্যুর পর তার দুই ছেলে শিবু আর শম্ভু সামন্ত প্রতিদিন ঝগড়া মারামারি করে মাস ছয়েক একান্নে এক বাড়িতে কাটালো। তারপর একদিন আলাদা হয়ে গেল। না, আর সম্ভব না। অত সব একসাথে থাকা কোনো মতেই সম্ভব না। না না, আর একদম সম্ভব না। ছি 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 ছি। সারাদিন অপমান এরকম করে আমি আমি আর সহ্য করতে পারবো না। একদম সম্ভব না একসাথে থাকা। গ্রামের জমিদার চৌধুরী মশাই নিজে এসে তাদের চাষবাস, জমি জমা, পুকুর বাগান সমস্ত ভাগ করে দিলেন। ছোট ভাই সামনের পুকুরের ওধারে দুখানা মাটির ঘর তুলে ছোট বউ আর ছেলে পুলে নিয়ে বাস্তু ছেড়ে উঠে গেল। সমস্তই ভাগ হয়েছিল, শুধু একটা ছোট বাঁশ ঝাড় ভাগ হতে পেল না। কারণ শিবু আপত্তি করে বলল, চৌধুরী মশাই, ওই বাঁশ ঝাড়টা আমার নিতান্তই চাই। খড়দ সব পুরনো হয়েছে। চালের বাতা বাকরি বদলাতে খুঁটি খুঁটি দিতে বাঁশটা তো নিত্য প্রয়োজন। এবার নিজেদের থাকতে গায়ে কার কাছে চাইতে যাবো বলুন দেখি? শম্ভু প্রতিবাদের জন্য উঠে বড় ভাইয়ের মুখের ওপর হাত নেড়ে বলল, আহা, ওর ঘরে খোঁটাখুটিতেই বাঁশ চাই, আর আমার ঘরে কি কলা গাছ ছিঁড়ে দিলি হবে? না 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 না, সে হবে না। বাঁশ ঝাড়টা আমার না থাকলে চলবেই না। মীমাংসা ওই পর্যন্তই হয়ে রইল। সুতরাং এই সম্পত্তিটা রইল দুই শরিকের। তার ফল হলো এই যে শম্ভু এক কঞ্চিতে হাত দিতে এলেও শিবু দা দিয়ে তেড়ে আসে, আর শিবুর স্ত্রী বাঁশঝাড়ের তলা দিয়ে হাঁটলেও শম্ভু লাঠি দিয়ে মারতে দৌড়ায়। সেদিন সকালে এই বাঁশঝাড় উপলক্ষ করেই উভয় পরিবারে তুমুল দাঙ্গা হয়ে গেল। ষষ্ঠী পুজো কিংবা এমনি কি একটা দৈব কার্যে বড় বউ গঙ্গামণির কিছু বাঁশ পাতার দরকার ছিল। পল্লীগ্রামে এই বস্তুটি দুর্লভ নয়, অনায়াসেই অন্যত্র জোগাড় হতে পারত। কিন্তু নিজের থাকতে পরের কাছে হাত পাততে তার শরম বোধ হল। বিশেষত তার মনে ভরসা ছিল দেওর এতক্ষণে নিশ্চয়ই মাঠে গিয়েছে, ছোট বউ একার কি করবে। কিন্তু কি কারণে শম্ভুর সেদিন মাঠে বেরোতে দেরি হয়েছিল? সে সবেমাত্র পান্তা ভাত শেষ করে হাত ধোবার উদ্যোগ করছিল। রাম রাম রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
এমনি সময়ে ছোট বউ পুকুর ঘাট থেকে পড়ি করে ছুটে এসে স্বামীকে খবর দিল। যাও গিয়ে দেখে এসো তোমার বউটির কাণ্ডখানা। কে? আরে কে কোথায় আছো? দেখো দেখো, পাতা চুরি করছে, দেখো। শম্ভুর কোথায় রইল জলের ঘটি, কোথায় রইল হাত মুখ ধোয়া। সে রই রই শব্দে সমস্ত পাড়াটা তোলপাড় করে 3 লাফে এসে এঁটো হাতেই পাতা কয়টি কেড়ে নিয়ে টান মেরে ফেলে দিল। এবং সেই সাথে বড় ভাজের প্রতি যেসব বাক্য প্রয়োগ করলো, সেসব আর যেখানেই শিখে থাকুক, রামায়ণ লক্ষণ চরিত্র থেকে সে শিক্ষা করেনি তা নিঃসন্দেহে বলা যায়। ওদিকে বড় বউ কাঁদতে কাঁদতে বাড়ি গিয়ে মাঠে স্বামীর কাছে খবর পাঠিয়ে দিল। দেখো তোমার ভাই কাণ্ডখানা দেখো। কি? কোথায় কোথায়? শিবু লাঙল ফেলে কাস্তে হাতে করে ছুটে এলো এবং বাঁশঝাড়ের অদূরে দাঁড়িয়ে অনুপস্থিত ছোট ভাইয়ের উদ্দেশ্যে অস্ত্র ঘুরিয়ে চিৎকার করে এমন কাণ্ড বাঁধালো যে ভিড় জমে গেল। চালা, সাহস থাকলে বেরিয়ে আয়। আজ দেখবো কার কত ক্ষমতা। বেরিয়ে আয়। শুরু হয়েছে বলো দেখি দুই ভাই। তাতেও যখন ক্ষোভ মিটল না, তখন সে জমিদার বাড়িতে নালিশ করতে গেল এবং এই বলে শাসিয়ে গেল যে চৌধুরী মশাই এর বিচার করেন ভালোই, না হলে সে সদরে গিয়ে 1 নম্বর রুজু করবে, তবে তার নাম শিবু সামন্ত। এদিকে শম্ভু বাঁশপাতা কাটার কর্তব্যটা শেষ করেই মনের সুখে হাল গরু নিয়ে মাঠে চলে গিয়েছিল। স্ত্রীর নিষেধ শোনেনি। বাড়িতে ছোট বউ একা। ইতিমধ্যে ভাসুর এসে চিৎকারে পাড়া জড়ো করে বীর দর্পে একতরফা জয়ী হয়ে চলে গেলেন। ভাদর বউ হয়ে সে সমস্ত কানে শুনেও একটা কথারও জবাব দিতে পারল না। এতে তার মনস্তাপ আর স্বামীর বিরুদ্ধে অভিমানের অবধি রইল না। সে রান্নাঘরের দিকেও গেল না, শুকনো মুখে দাবার উপর পা ছড়িয়ে বসে রইল। শিপুর বাড়িতেও সেই দশা। বড় বউ প্রতিজ্ঞা করে স্বামীর পথ চেয়ে বসে আছে। হয় সে এর একটা বিহিত করুক, নয়তো সে জলটুকু পর্যন্ত মুখে না দিয়ে বাপের বাড়ি চলে যাবে। দুটো বাঁশপাতার জন্য দেওরের হাতে এত লাঞ্ছনা। বেলা 1.5 প্রহর হয়ে গেল, তখনও শিবুর দেখা নেই। বড় বউ ছটফট করতে লাগলো। কি জানি চৌধুরী মশাইয়ের বাড়ি থেকেই বা 3 নম্বর রুজু করতে সোজা সদরে চলে গেলেন কিনা। এমন সময় বাইরের দরজায় ঝনাত করে সজোরে ধাক্কা দিয়ে শম্ভুর বড় ছেলে গয়ারাম ঢুকল। বয়স তার 16-17 বা এমনি কিছু একটা, কিন্তু এই বয়সেই রাগ আর ভাষাটা তার বাপকেও টপকে গিয়েছিল। সে গ্রামের মাইনর স্কুলে পড়ে। আজকাল মর্নিং স্কুল, বেলা 10:30টায় স্কুলের ছুটি হয়েছে। গঙ্গারামের যখন 1 বছর বয়স, তখন তার মায়ের মৃত্যু হয়। তার পিতা শম্ভু পুনরায় বিয়ে করে নতুন বউ ঘরে আনলো বটে, কিন্তু এই মা মরা ছেলেটিকে মানুষ করার দায় ওই জ্যাঠাইমার উপরেই পড়ল। এবং এতকাল 2 ভাই আলাদা হওয়া পর্যন্ত এবার তিনিই বহন করে আসছিলেন। বিমাতার সাথে কোনোদিনই বিশেষ ভালো সম্পর্ক ছিল না তার। এমনকি তার নতুন বাড়িতে উঠে যাবার পরেও গয়ারাম যেখানে যেদিন সুবিধা পেত সেখানেই খেয়ে নিত। আজ সেই স্কুলের ছুটির পর বাড়ি ঢুকে বিমাতার মুখ আর খাওয়ার জোগাড় দেখে জ্বলন্ত আগুনের মতো এই বাড়িতে আসছিল। জ্যাঠাইমার মুখ দেখে তার সেই আগুনে জল পড়ল না, বরং কেরোসিন পড়ল। সে বিন্দুমাত্র ভূমিকা না করেই বলল, ভাত দে জ্যাঠাইমা। জ্যাঠাইমা কথা বললেন না। যেমন বসেছিলেন তেমনি বসে রইলেন। ক্রুদ্ধ গয়ারাম মাটিতে একটা পা ঠুকে বলল, ভাত দিবি না তা বল। তোর জন্য ভাত রেতে বসে আছি, তাই তো দেব। বুড়ি তো সৎ মা, আমাকে ভাত দিতে পারলো না যে এখানে এসেছিস তুই হাঙ্গামা করতে। সে ব্যাগের কথা জানি নে, তুই দিবি কি দিবি না বল। না দিবি তো চললুম, তোর সব হাঁড়ি কুড়ি ভেঙে দিতে চললুম। এই নে।
বলে সে গোলার নিচে চেলা কাঠের গাদা থেকে একটা কাঠ তুলে সজোরে রান্নাঘরের দিকে চলল। গয়া, খবরদার বলছি গয়া, হারামজাদা দোষী, বাড়াবাড়ি করিস না বলছি। 2 দিন হয়নি আমি নতুন হাঁড়ি করে কিনেছি, একটা কিছু ভাঙলে তো যেটাকে দিয়ে তোর একখানা পা কিন্তু আমি যদি না ভাঙাই না তখন বলেছিস। গয়া, গয়ারাম রান্নাঘরের শিকলটায় গিয়ে হাত দিয়েছেন, হঠাৎ একটা নতুন কথা মনে পড়ায় সে অপেক্ষাকৃত শান্তভাবে ফিরে এসে পড়ল। আচ্ছা, ভাত না দিবি আমি চাই না। নদীর ধারে বটতলায় বামুলের মেয়েরা সব ধামা ধামা চিড়েমুড় কিনে পুজো করছে, যে চাইছে তাকে দিচ্ছে, দেখে এলুম। আমিও চলুম তেনাদের কাছে। গঙ্গামণির তৎক্ষণাৎ মনে পড়ে গেল আজ অরণ্য ষষ্ঠী, এবং এক মুহূর্তেই তার মেজাজ কড়ি থেকে কোমলে নেমে এলো। তবুও মুখের জোরে রেখে বললেন, তাই জানা কেমন খেতে পাস দেখি। দেখিস তখন। বলে গয়া একখানা ছেঁড়া গামছা টেনে নিয়ে সেটা কোমরে জড়িয়ে যাওয়ার উদ্যোগ করতেই গঙ্গামণি উত্তেজিত হয়ে উঠলেন। আজ ষষ্ঠীর দিনে পরের ঘরে চেয়ে খেলে তোর কি দুর্গতি করি তুই দেখ। গয়া জবাব দিল না। রান্নাঘরে ঢুকে এক খামচা তেল নিয়ে মাথায় ঘষতে ঘষতে বেরিয়ে যাচ্ছে দেখে জ্যাঠাইমা উঠোনে নেমে এসে ভয় দেখিয়ে বললেন, দোষী কোথাকার, ঠাকুর দেবতার সঙ্গে গোয়ার্ত ডুব দিয়ে ফিরে না এলে ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। আজ আমি খুব রেগে রয়েছি কিন্তু। কিন্তু গয়ারাম ভয় পাওয়ার ছেলে নয়। সে শুধু দাঁত বের করে জ্যাঠাইমাকে বুড়ো আঙুল দেখিয়ে ছুটে চলে গেল। গয়ামণি তার পেছন পেছন রাস্তা পর্যন্ত এসে চেঁচাতে লাগলেন, গয়া শোন কথাটা। এই গয়া, আজ ষষ্ঠীর দিনে কার ছেলে ভাত খায় যে তুই ভাত খেতে চাস বল দেখি। পাটলিগুলির সন্দেশ দিয়ে, চাপা কলা দিয়ে আর ওই দুধ দই দিয়ে ফলার ঘরে চলবে না? বাহ, হ্যাঁ, এত কিছু থাকতে তুই যাবি পরের ঘরে চেয়ে খেতে? কৈবর্তার ঘরে থেকে এমনই নবাব জন্মেছিস? এদিকে আয় বলছিস শিগগির। তবে তুই দিলিনি কেন পরামুখী? কেন বলি নেই? ও মা, শোনো ছেলের কথা। কখন আবার বললাম তোকে কিছু নেই? কোথায় স্নান কোথায় কি, দোষের মধ্যে ঢুকেই বলে দে ভাত। ভাত কি আজ খেতে আছে যে দেব? আমি বলি সবই তো মজুদ, ডুবটা দিয়ে দি। ফলার তোর পচুক, রোজ রোজ আগবাগিরা ঝগড়া করে রান্না করে শিকল টেনে দিয়ে পা ছড়িয়ে বসে থাকবে, আর আমি রোজ 3 ভোরের বেলায় ভাত খাবো? যা, আমি তোদের কারো কাছে খেতে চাই না। বলে সে হন হন করে চলে যাচ্ছে দেখে গঙ্গামণি সেইখানেই দাঁড়িয়ে কাঁদো কাঁদো গলায় চেঁচাতে লাগলো, আজ ষষ্ঠীর দিনে কারোর কাছে চেয়ে খেয়ে অমঙ্গল করিস রে গয়া। লক্ষ্মী বাপ আমার, না হয় 4টে পয়সা দেবো রে, শোন। এই গয়া। গয়ারাম ভ্রুক্ষেপ করল না, দ্রুত বেগে চলে গেল। বলতে বলতে গেল, চাই না আমি ফলাস, চাই না পয়সা, তোর ফলারে আমি। সে দৃষ্টির আড়ালে চলে গেলে গঙ্গামণি বাড়ি ফিরে রাগে দুঃখে অভিমানে নির্জীবের মতো দাবার উপর বসে পড়লেন এবং গয়ার খারাপ ব্যবহারে মর্মাহত হয়ে তার বিমাতার মাথা খেতে লাগলেন। আমাকে বেটি সব ওর জন্য। কিন্তু নদীর পথে চলতে চলতে গয়ার জ্যাঠাইমার কথাগুলো কানে বাজতে লাগলো। একে ভালো খাবার প্রতি স্বভাবতই তার একটু বেশি লোভ ছিল। পাটালি, গুড়ের সন্দেশ, দই, দুধ, চাপা কলা, আর তার উপর 4 পয়সা দক্ষিণা। মনটা তার দ্রুত নরম হয়ে আসতে লাগলো। স্নান সেরে গয়ারাম প্রচণ্ড খিদে নিয়ে ফিরে এলো। উঠোনে দাঁড়িয়ে ডাক দিল, ওই, এই ফলে সব শিগগির নিয়ে আয় জ্যাঠাইমা, আমার বড্ড খিদে পেয়েছে। কিন্তু ওই পাটালি সন্দেশ কম দিবি তো তোকে খেয়েই ফেলবো। গঙ্গামণি সেইমাত্র গরুর কাজ করতে গোয়ালে ঢুকেছিলেন। গয়ার ডাক শুনে মনে মনে প্রমাদ করলেন, ইস, কি করি এবার? ঘরে দুধ, দই, চিঁড়ে, গুড় ছিল বটে, কিন্তু চাপা কলাও ছিল না, পাটালি গুড়ের সন্দেশও ছিল না।
তখন গয়াকে আটকানোর জন্য যা মুখে এসেছিল তাই বলে লোভ দেখিয়েছিলেন। তিনি সেখান থেকে সাড়া দিয়ে বললেন, তুই ততক্ষণ ভিজে কাপড় ছাড় বাবা, আমি পুকুর থেকে হাত ধুয়ে আসছি। হ্যাঁ, শীঘ্রই আয়। বলে হুকুম চালিয়ে গয়া কাপড় ছেড়ে নিজেই একটা আসন পেতে ঘটিতে জল গড়িয়ে তৈরি হয়ে বসল। গঙ্গামণি তাড়াতাড়ি হাত ধুয়ে এসে তার প্রসন্ন মেজাজ দেখে খুশি হয়ে বললেন, এই তো আমার লক্ষ্মী ছিল, কথায় কথা কি রাগ করতে আছে বাবা বল। বলে তিনি ভাঁড়ার থেকে খাবার সমস্ত জোগাড়ি দিয়ে সামনে রাখলেন। গয়ারাম চোখের পলকে জিনিসগুলো দেখে এবার তীক্ষ্ণ গলায় জিজ্ঞাসা করলো, চাপা কলা কই? ঢাকা দিতে মনে নেই বাবা, সব কটা ইঁদুরে খেয়ে গেছে। একটা বেড়াল না পুষলে আর নয় দেখছি, বুঝলি? কলা কি কখনো ইঁদুরে খায়? তা তোর ছিল না তাই কেন বল না? সে কি কথা রে, কলা ইঁদুরে খায় না? আচ্ছা খায়। কলা আমার দরকার নেই, পাটালি গুড়ের সন্দেশ নিয়ে আয়। আচ্ছা হ্যাঁ, কমানিস নি জানো? হ্যাঁ বাবা, এই আহ, আম, জ্যাঠাইমা পুনরায় ভাড়ারে ঠুকে মিছিমিছি কিছুক্ষণ হাড়ি কুটো নেড়ে সভয়ে বলে উঠলেন, যা, এও বুঝি ইঁদুরে খেয়ে গেছে রে বাবা, এক ফোঁটাও নেই। দেখ কখন ভুল করে হাঁড়ির মুখটা খুলে রেখেছি কে জানে। কি পাটালি গুড় কখন ইঁদুরে খায় রাখছি? আমার সঙ্গে চালাকি? তোর যদি কিছু নেই তাহলে আমাকে ডাকলি কেন? সত্যি বলছি গয়া। তবু বলছি সত্যি। যা যা, তোর কাছে কিচ্ছু খেতে চাই না। আচ্ছা গয়া। আচ্ছা, আমি দেখাচ্ছি মজা। গয়া, কথা বলে শোন সে বাবা। পা দিয়ে টান এই গয়া, মেরে গয়া, কথা সমস্ত শোন। জোগাড় উঠোনে ছড়িয়ে ফেলে দিল। দেখাচ্ছি মজা। গয়া, কথাটা শোন। সেই চেলা কাঠটা হাতে তুলে ভাড়ারের দিকে ছুটল। গঙ্গামণি হ্যাঁ হ্যাঁ করে ছুটে গিয়ে পড়লেন, কিন্তু চোখের নিমিষে ক্রুদ্ধ গয়ারাম হাঁড়ি কুড়ি ভেঙে জিনিসপত্র ছড়িয়ে একেবারে একাকার করে দিল। দেখে নাও সব, আমাকে মিথ্যা করে বলা আমাকে। বাধা দিতে গিয়ে তিনি হাতের উপর সামান্য একটু আঘাত পেলেন। হ্যাঁ, ব্যাপার কি? রে ঠিক এমনি সময়ে শিবু জমিদার বাড়ি থেকে ফিরে এলো। হাঙ্গামা শুনে চিৎকারের কারণ জিজ্ঞাসা করতেই গঙ্গামণি স্বামীর সাড়া পেয়ে কেঁদে উঠলেন এবং গয়ারাম হাতের কাঠটা ফেলে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় মারল। ওগো, গয়া আমার সর্বস্ব ভেঙে দিয়ে হাতে আমার এক ঘা বসে দিয়ে পালিয়েছে। এই দেখো ভুলে গেছে, দেখো। দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ এবার ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও থাকবে নতুন নতুন রোমাঞ্চকর কিছু গল্প। তাই আজই স্পটিফাইতে আমাদের ফলো করুন আর ইউটিউবেও আমাদের সাবস্ক্রাইব করুন। বলে সে স্বামীকে হাতটা দেখালো। শিবুর পিছনে তার ছোট শ্যালক ছিল, চালাক এবং লেখাপড়া জানে বলে জমিদার বাড়িতে যাবার সময় শিবু তাকে ও পাড়া থেকে ডেকে নিয়ে গিয়েছিল। সামন্ত মশাই, এ সমস্ত এই ছোট সামন্তর কারসাজি, ছেলেকে দিয়ে সেই এ কাজ করিয়েছে। কি বলো দিদি, এই নয়? ঠিক ভাই, এই মুখ পড়ে ছোড়াকে শিখিয়ে দিয়ে আমাকে মার খাইয়েছে। এ কি করবে তোমরা করো, নইলে কিন্তু আমি গলায় দড়ি দেবো বলে দিলাম। এত বেলা পর্যন্ত শিবুর নামা খাওয়া নেই, জমিদারের কাছেও সুবিচার হয়নি। তাতে বাড়ি পা দিতে না দিতেই এই কাণ্ড। আর হিতাহিত জ্ঞান রইল না। সে প্রচন্ড একটা শপথ করে বলল, এই আমি চললুম থানার দারোগার কাছে, এর একটা বিহিত না করতে তো পারি না। আমি বিন্দু সামন্ত ছেলে নয়, এই বলে দিলাম। আইন মতে নাম অনধিকার প্রবেশ, লাঠি নিয়ে বাড়ি চড়াও হওয়া, জিনিসপত্র ভাঙা, মেয়ে মানুষের গায়ে হাত তোলা, এর শাস্তি তো 6 মাস জেল। সামন্ত মশাই, তুমি কোমর বেঁধে দাঁড়াও দেখি আমি কেমন বাপ বেটাকে একসঙ্গে জেলে না পুঁততে পারি, তুমি দেখো। শিবু আর কোনো কথা বলল না। শ্যালকের হাতে ধরে থানার দারোগার উদ্দেশ্যে চলে গেল।
গঙ্গামণির সবচেয়ে বেশি রাগ পড়েছিল দেওর আর ছোট বউয়ের ওপর। সে এই নিয়ে একটা হুলুস্থুলো করার উদ্দেশ্যে কপাটে শিকল তুলে দিয়ে সেই চেলা কাঠ হাতে করে সোজা শম্ভুর উঠোনে এসে দাঁড়ালো। কেমন গো ছোট কর্তা? হ্যাঁ, ছেলেকে দিয়ে আমাকে মার খাওয়াবে? এখন বাপ বেটা একসঙ্গে ফাটকে যাও। কই গো ছোট কর্তা? শম্ভু সেই মাত্র তার এ পক্ষের ছেলেটিকে ফলার শেষ করে দাঁড়িয়েছে। বড় ভাজের মূর্তি আর তার হাতের চেলাকাঠটা দেখে হতবুদ্ধি হয়ে গেল। আরে হয়েছে কি, আমি তো কিছুই জানি না। আর ন্যাকা সাজতে হবে না, দারোগা আসছে, তার কাছে গিয়ে বলো কিছুই জানো কিনা। ছোট বউ ঘর থেকে বেরিয়ে এসে খুঁটি ঠেস দিয়ে নিঃশব্দে দাঁড়ালো। শম্ভু মনে মনে ভয় পেয়ে কাছে এসে গঙ্গামণির একটা হাত চেপে ধরে বলল, এই মাইরি বলছি বউঠান, আমি সত্যি কিছু জানি না। কথাটা যে সত্যি বড় বউ তা নিজেও জানত, কিন্তু তখন তো আর উদারতার সময় নয়। সে শম্ভুর মুখের ওপরেই 16 আনা দোষ চাপিয়ে সত্য মিথ্যায় জড়িয়ে গয়ারামের কীর্তি বর্ণনা করল। এই ছেলেটাকে যারা জানে তাদের পক্ষে ঘটনাটা অবিশ্বাস করা শক্ত। স্বল্পভাষিনী ছোট বউ এতক্ষণে মুখ খুলল। কেমন যা বলেছিল তাই হলো কি না? কতদিন বলি ওগো, দোষী ছোড়াটাকে আর ঘরে ঢুকতে দিও নি। তোমার ছোট ছেলেটাকে হোক না হোক ওদের মেরে মেরে খুন করে ফেলবে, তা গ্রাহ্যই তো হয় না। এখন কথাখানা খাটলো তো। আবার দিব্যি বউঠান, তাটা কি সত্যি থানায় গেছে নাকি? তোমার দিবি ঠাকুরপো গেছে, সঙ্গে আমাদের পাঁচুও গেছে। শম্ভু অত্যন্ত ভীত হয়ে উঠল। ছোট বউ স্বামীকে লক্ষ্য করে বলতে লাগলো, নিত্যি বলি গো দিদি, কোথায় যে নদীর উপর সরকারি পুল হচ্ছে, কত লোকে খাটতে যাচ্ছে, সেটাই নিয়ে গিয়ে ওকে কাজে লাগিয়ে দাও। তারা চাবুক মারবে আর কাজ করাবে, পালাবার জটিটি থাকবে না, দুদিনে সোজা হয়ে যাবে। কিন্তু তা না, স্কুলে দিয়েছি পড়ুক, ছেলে যেন উকিল মোক্তার হবে। আরে সাথে দিনই সেখানে সবাই কি ঘরে ফিরতে পায়? হাতেগুলো মাটি চাপা হয়ে কোথায় তলিয়ে যায়, তার খোঁজও মেলে না। তবে বাপ বেটা তো মিলে ফাটুকে খাটকে যাও। বড় বউ চুপ করে রইল। বেশ, আমি কালই চোরাকে নিয়ে গিয়ে 5 লাখ পুলে কাজে লাগিয়ে দেব। পৌঠান দাদাকে ঠান্ডা করো, আর এমনটি হবে নাকো। ঝগড়া ঝাঁটিখানা তো শুধু ড্যাকরার জন্যে। তোমাকে তো কতবার বলেছি দিদি, ওরে ঘর ধরে ঢুকতে দিও না, আশকারাটি দিও না। আমি বলি নে তাই, নইলে ও মাসে তোমাদের মর্তমান করার কান্দিটা রাত্রে কে কেটে নিয়েছিল, সে তো ওই দোষে। যেমন কুকুর তেমন মুগুর না হলে কি চলে বলো গো দিদি? পুলের কাজে পাঠিয়ে দাও, পাড়াখানা জুরুক। শম্ভু মাতৃদিব্য করল, কাল যেমন করে হোক ছোঁড়াকে গ্রাম ছাড়া করে তবে সে জল গ্রহণ করবে। গঙ্গামণি এ কথাতেও কোনো কথা বলল না। হাতের কাঠটা পাশে ফেলে দিয়ে নিঃশব্দে বাড়ি ফিরে গেল। স্বামী ভাই এখনো না খেয়ে আছে। বিকেল বেলায় সে বিষণ্ণ মুখে রান্নাঘরের দরজায় বসে তাদেরই খাবারের জোগাড় করছিল। গয়ারাম উঁকি ঝুঁকি মেরে নিঃশব্দ পায়ে ঢুকল। বাড়িতে কেউ নেই দেখে সে সাহসে ভর করে একেবারে পিছনে এসে ডাক দিল, জ্যাঠাইমা, জ্যাঠাইমা। জ্যাঠাইমা চমকে উঠলেন, কিন্তু কথা বললেন না। আচ্ছা, চা আছে তাই দে, আমার বড্ড খিদে পেয়েছে। খাবারের কথায় গঙ্গামণির শান্ত রাগ মুহূর্তে চলে উঠল। তিনি আর মুখের দিকে না তাকিয়েই সক্রোধে বলে উঠলেন, বেহায়া, ওনার মুখ আবার আমার কাছে এসেছিস খিদে বলে? দূর হয় এখান থেকে, যা। দূর হবো তোর কথা? হারামজাদা নচ্ছা,
আমি আবার তোকে খেতে দেবো? তুই দিবিনি তো কে দেবে? কেন তুই ইঁদুরের দোষ দিয়ে মিছে কথা বললি? কেন ভালো করে বললি নিজ বাবা খেয়ে যা, আজ আর ওই কোনো কিছু নেই? তাহলে আমার রাগ হয় না? খেতে দে শিগগিরি, রাগ করছি, আমার পেটটা জ্বলে গেল। পেট জ্বলে থাকে তো সবার কাছে যা না, যা। সে আবাকে আমি মুখ দেখবো নাকি? শুধু ঘর থেকে ছিপটা আনতে গেছি বলে দুধ করে তাড়িয়ে দিল। বললে জেলের ভাত খেয়ে যা। আমি বললাম তোর কাছে ভাত খাইতে আসিনি, আমি জ্যাঠাইমার কাছে যাচ্ছি। পোড়ার মুখী কম শয়তান, ওই লাগিয়েছে বলি বাবা তোর হাত থেকে বাঁশ পাতা কেড়ে নিয়েছে। আর তুই রাক্ষসী, নিজে পাতান থেকে অপমান হলি। কেন আমায় কেন বললি নি? ওই বাঁশটার সমস্ত আমি যদি না আগুন দিয়ে পুড়িয়ে দিই তো আমার নাম গয়া নয়, বলে দিচ্ছি তোকে, তুই দেখে নিস। হ্যাঁ, আবার আমাকে কি বলে জানিস? ওই আবাকেই জ্যাঠাইমা বলে তো জ্যাঠাইমা থানায় খবর পাঠিয়েছে, দারোগা এসে বেঁধে নিয়ে তোকে জেলে নিয়ে যাবে। শুনলি হতভাগীর কথা? জ্যাঠামশাই পাঁচুকে সঙ্গে নিয়ে গেছেই তো থানায়, তুই আমার গায়ে হাত তুলিস? এত বড় তোর অস্পর্ধা! পাঁচু আমাকে সে একেবারেই দেখতে পারতো না। সে আবার যোগ দিয়েছে শুনে জ্বলে উঠে পড়ল। কেন তুই রাকের সময় আমাকে আটকাতে গেলি? তাই বলে তুই আমাকে মারবি? এখন যা না, যা, ফটকে বাঁধা থাকবে, যা। তুই একটা ফটোকে দিবি? দে না, দে, মজা দেখ না। আপনি কেঁদে মরে যাবি, আমার আর কি হবে? আমার বয়ে গেছে কান্তি, যা আমার সম্মুখ থেকে যা বলছি, শত্রু বলাই কথা। তুই খেতে দে না, তবে তো যাবো। কখন সাত সকালে দুটি মুড়ি খেয়েছি বলতো, খিদে পায় না বুঝি আমার? গঙ্গামণি কি একটা বলতে যাচ্ছিলেন, এমন সময় শিবু পাঁচুকে নিয়ে থানা থেকে ফিরে এলো এবং গয়ার দিকে চোখ পড়া মাত্রই বারুদের মতো জ্বলে উঠে চিৎকার করলো। হারামজাদা পাজি আবার আমার ঘরে ঢুকেছে। বেরো বলছি। এই পাঁচু ধর তো চোরটাকে। বিদ্যুৎ বেগে গয়ারাম দরজা দিয়ে দৌড় মারল, চেঁচিয়ে বলে গেল, পাঁচু শালার ওই ঠ্যাং যদি না ভেঙে দিত, আমার নাম গয়ারাম নয়, বলে দিলাম। চোখের পলকে এই কাণ্ড ঘটে গেল। গঙ্গামণি একটা কথা বলারও অবকাশ পেল না। এই তোর আশকারা পেয়েও এমন হচ্ছে, আর যদি কখনো হারামজাদাকে বাড়িতে ঢুকতে দিস, আমার এই দিব্যি রইলেই বলে দিলাম তোকে। দিদি তোমাদের কি আমারই সর্বনাশ? কখনো রাত ভিতরে লুকিয়ে আমার ঠ্যাঙেই ও ঠ্যাঙা মারবে দেখছি। কাল সকালেই যদি পুলিশ পেয়াদাকে দিয়ে ওর হাতে দড়ি না পড়াই তো আমার নাম নিয়ে করে। গঙ্গামণি কাঠ হয়ে বসে রইল, একটা কথাও তার মুখ দিয়ে বেরোল না। প্রীতু পাঁচকড়ি সে রাত্রে আর বাড়ি গেল না, এখানেই শুয়ে রইল। পরদিন বেলা 10টার পর ক্রোশ 2 দূরের পথ থেকে দারোগাবাবু উপযুক্ত দক্ষিণাদি গ্রহণ করে পালকি চড়ে কনস্টেবল ও চৌকিদারি সঙ্গে নিয়ে সরজমিনে তদন্ত করতে উপস্থিত হলেন। অনধিকার প্রবেশ, জিনিসপত্র তছরূপ, চেলা কাঠের দ্বারা স্ত্রীলোকের অঙ্গে প্রহার ইত্যাদি বড় বড় ধারার অভিযোগ। সমস্ত গ্রাম্যয় একটা হুলুস্থুলু পড়ে গেল। প্রধান আসামি গয়ারাম, তাকে কৌশলে ধরে এনে হাজির করতেই সে কনস্টেবল, চৌকিদার প্রভৃতি দেখে এবারে ভয়ে কেঁদে ফেলল। বলল, আমাকে কেউ দেখতে পায় না বলে আমাকে সবাই ফটোকে দিতে চায়, আমি কিচ্ছু করিনি। দারোগা বুড়ো মানুষ, আসামির বয়স আর কান্না দেখে দয়াদ্র হয়ে বললেন, তোমাকে কেউ ভালোবাসে না গয়ারাম? আমাকে শুধু আমার জ্যাঠাইমা ভালোবাসে, আর কেউ না। তবে জ্যাঠাইমাকে মেরেছো কেন? না, মারিনি। আমি তোকে কখন মেরেছি জ্যাঠাইমা? কখন মারলাম তোকে? কপাটের আড়ালে গঙ্গামণি দাঁড়িয়েছিলেন, পাঁচু কাছেই বসেছিল। একটু কটাক্ষে তাকিয়ে বলল, কিরে দিদি, হুজুর জিজ্ঞেস করছেন, সত্যি করে বল, ও কাল দুপুরবেলা বাড়ি চড়াও হয়ে কাঠের বাড়ি তোকে মারেনি? ধর্মপত্রের কাছে মিথ্যা কথা বলিস নে। আগে হুজুর সেদিন গঙ্গামণি অস্ফুটে যা বললেন, পাঁচু তাই পরিষ্কার করে বলল, হ্যাঁ হুজুর, আমার দিদি বলেছেন ও মেরেছে। দেখ পেছো, আমি তোর পাটা যদি না দেখলেন হুজুর, দেখলেন হুজুর, সামনেই বলছে পা ভেঙে দেবে, আড়ালো খুন করতে পারে, ওকে বাঁচবার হুকুম দিন হুজুর। রাগে কথাটা তার সম্পূর্ণ হতে পেল না। দারোগা শুধু হাসলেন। গয়া চোখ মুছতে মুছতে বলল, আমার তো মা নেই,
তাই নইলে এবারেও কথাটা তার শেষ হতে পারল না। যে মাকে তার মনেও নেই, মনে করার কখনো প্রয়োজনও হয়নি, আজ বিপদের দিনে হঠাৎ তাকেই ডেকে এসে ঝরঝর করে কাঁদতে লাগলো। দ্বিতীয় আসামি শম্ভুর বিরুদ্ধে কোনো কথাই প্রমাণ হলো না। দারোগাবাবু আদালতে নালিশ করার হুকুম দিয়ে রিপোর্ট লিখিয়ে নিয়ে চলে গেলেন। পাঁচু মামলা চালানো এবং অন্যান্য সব কিছুর দায়িত্ব গ্রহণ করল এবং তার বোনের প্রতি গুরুতর অত্যাচারের জন্য গয়ার যে কঠিন শাস্তি হবে এই কথা চতুর্দিকে বলে বেড়াতে লাগলো। আমার দিদির গায়ে হাত তোলা, দেখো না কি করি ওকে। জেলে পুরবো। কিন্তু গয়া সম্পূর্ণ নিরুদ্দেশ। পাড়া প্রতিবেশীরা শিবুর এই আচরণে অত্যন্ত নিন্দা করতে লাগলো। না না, এটা ঠিক করলো না। মা মরা ছেলেটাকে কেউ দেখলেনি গো, কি রকম সত্যি করে এটা একটা ছেলে মানুষ, তাকে নিয়ে এত যত তোরা নিজেরা ঝগড়া করছিস, কর না রে বাবা। সত্যি বাবা, এটাই দরকার। কি বলি বলো দেখি, কোনো মানসিকতা নাই গো আজকে। শিবু তাদের সঙ্গে লড়াই করে বেড়াতে লাগলো। এখানে কি করছো? বেরো বেরো, যাও বেরো। যত সব নিজের কাজ করে না, আমার বিয়ে করতে আসছে। যাও, বেরিয়ে যাও। হ্যাঁ, আবার ঝগড়া করতে আসছে। তাই না বটে। ছাড়ো তো, ছাড়ো ছাড়ো। হ্যাঁ, কিন্তু শিবু স্ত্রী একেবারে চুপচাপ। সেদিন গয়ার দুঃসম্পর্কের এক মাসি খবর শুনে শিবুর বাড়ি বয়ে এসে তার স্ত্রীকে যা ইচ্ছা তাই বলে গালাগাল করে গেল। ছি 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 ছি, মা মরা ছেলের সাথে এমন করতে হলো না? হ্যাঁ, কি পেয়ে গেলে এসব করে? কি পেলে? ছি। কিন্তু গঙ্গামণি একেবারে নির্বাক হয়ে রইল। শিবু পাশের বাড়ির লোকের কাছে এ কথা শুনে রাগ করে স্ত্রীকে বলল, তুই চুপ করে রইলি, একটা কথাও বললি না। না, আমি বাড়ি থাকলে ওই মাগিটাকে ঝাঁটা বেটা করে ছেড়ে দিত। চত্বসা। তাহলে আজ থেকে বাড়িতেই বসে থেকো, আর কোথাও বেরিও না। বলে নিজের কাজে চলে গেল। সেদিন দুপুরবেলা শিবু বাড়ি ছিল না। শম্ভু এসে বাঁশ ঝাড় থেকে গোটা কয়েক বাঁশ কেটে নিয়ে গেল। শব্দ শুনে শিবু স্ত্রী বাইরে এসে নিজের চোখে সমস্ত দেখল, কিন্তু বাধা দেওয়া দূরে থাক, আজ সে কাছেও ঘেঁষল না। নিঃশব্দে ঘরে ফিরে গেল। দিন দুই পরে খবর শুনে শিবু লাফাতে লাগলো। স্ত্রীকে এসে বলল, তুই কি কানের মাথা খেয়েছি? ঘরের পাশ দিয়ে বাঁশ কেটে নিয়ে গেল, তুই টেরও পেলি নে? কেন টের পাবো না? আমি চোখেই তো সব দেখেছি। তবু তুই জানালি নি? জানাবো আবার কি? বানসার কি তোমার একার? ঠাকুরপুর তাতে ভাগ নেই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সেদিন সন্ধ্যার পর পাঁচু সদর থেকে ফিরে এসে ক্লান্তভাবে ধপ করে বসে পড়ল। শিবু গরুর জন্য খড় কুচোচ্ছিল। অন্ধকারে তার মুখের চোখের চাপা হাসি খেয়াল করল না। সবাই জিজ্ঞেস করল, কি হলো? হ্যাঁ, পাঁচু থাকলে যা হয় তাই। ওয়ারেন বের করে তবে আসছি। এখন কোথায় আছে জানতে পারলি হয়। যত খরচা হবে হোক, ওই ছোড়াকে ধরাই চাই। তাকে জেলে পুরে তবে আমার অন্য কাজ হবে। তারপর উভয়ের নানা পরামর্শ চলতে লাগলো। কিন্তু রাত 11টা বেজে গেল। ভেতর থেকে খাওয়ার ডাক আসছে না দেখে শিবু আশ্চর্য হয়ে রান্নাঘরে গিয়ে দেখল ঘর অন্ধকার। শোবার ঘরে ঢুকে দেখল তার স্ত্রী মেঝের উপর মাদুর পেতে শুয়ে আছে। ক্রুদ্ধ এবং আশ্চর্য হয়ে সে জিজ্ঞাসা করল, খাবার হয়ে গেছে তো আমাদের ডাকিস নি কেন? কে রাঁধলে যে খাবার খেয়ে গেছে? কে?
রাধিসনি এখনো? না, আমার শরীর ভালো নেই, আজ আমি পারবো না। নিদারুণ ক্ষুধায় শিবুর নাড়ি চলছিল। সে আর সইতে পারল না। শুয়ে থাকা স্ত্রীর পিঠের ওপর একটা লাথি মেরে পড়ল। এই, আজকাল রোজ অসুখ, রোজ পারবো না। তা পারবি না তো বেরো আমার ঘর থেকে। গঙ্গামণি কথাও বলল না, উঠেও বসল না। যেমন শুয়েছিল তেমনই পড়ে রইল। সে রাত্রে শালা ভগ্নিপতি কারোরই খাওয়া হলো না। সকালবেলা দেখা গেল গঙ্গামণি বাড়িতে নেই। এদিক ওদিকে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পাঁচু বলল, দিদি নিশ্চয়ই আমাদের বাড়ি চলে গেছে। হ্যাঁ, স্ত্রীর এই প্রকার আকস্মিক পরিবর্তনের কারণ শিবু মনে মনে বুঝেছিল, আর তাই তার বিরক্তিও যেমন উত্তরোত্তর বাড়ছিল, নালিশ মোকদ্দমার প্রতি ঝোঁকও তেমনি কমে আসছিল। সে শুধু বলল, চলো যাক, আর খোঁজবার দরকার নেই। বিকেলবেলা খবর পাওয়া গেল গঙ্গামণি বাপের বাড়ি যায়নি। পাঁচু ভরসা দিয়ে বলল, তাহলে নিশ্চয়ই পিসিমার বাড়ি চলে গেছে। তাদের এক বড় লোক পিসি ক্রোশ ৫-৬ দূরে একটা গ্রামে বাস করতেন। পূজা পার্বণ উপলক্ষে তিনি মাঝে মাঝে গঙ্গামণিকে নিয়ে যেতেন। শিবু স্ত্রীকে অত্যন্ত ভালোবাসত। সে মুখে বলল বটে, যেখানে খুশি থাককে মরুককে, কিন্তু ভেতরে ভেতরে অনুতপ্ত এবং উৎকণ্ঠিত হয়ে উঠল। তবু রাগের ওপর দিন ৫-৬ কেটে গেলে এদিকে কাজকর্ম নিয়ে, গরু বাছুরি নিয়ে সংসার তার এক প্রকার অচল হয়ে উঠল। একটা দিনও আর কাটে না এমনই হলো। ৭ দিনের দিন সে নিজে গেল না বটে, কিন্তু নিজের পৌরুষ বিসর্জন দিয়ে পিসির বাড়িতে গরুর গাড়ি পাঠিয়ে দিল। পরদিন খালি গাড়ি ফিরে এসে খবর দিল সেখানে কেউ নেই। শিবু মাথায় হাত দিয়ে বসে পড়ল। সারাদিন স্নান খাওয়া নেই, মরার মতো একটা তক্তপোষের ওপর পড়েছিল। পাঁচু অত্যন্ত উত্তেজিত ভাবে ঢুকে পড়ল। সামন্তমশাই, সামন্তমশাই, সন্ধান পাওয়া গেছে। সন্ধান পাওয়া গেছে। কোথায় কোথায় কে কে- কে খবর দিলে? অসুখ বিসুখ হয়নি তো? গাড়ি নিয়ে চল না, দুজনে যাই। চ চ, এক্ষুনি চ। আরে দিদির নয়, দিদির নয়, ওই গয়ার সন্ধান পাওয়া গেছে। কে? শিবু আবার শুয়ে পড়ল, কোনো কথা বলল না। আরে আরে কি হলো? তখন পাঁচু বহুভাবে বোঝাতে লাগলো যে এমন সুযোগ কোনো মতেই হাতছাড়া করা উচিত নয়। দিদি তো একদিন আসবেই, কিন্তু তখন এই বেটাকে বাগে পাওয়া যাবে না। এখন থাক গে পাঁচু, এখন থাক। আগে সে ফিরে আসুক, তারপরে। তারপরে কি আর হবে সামন্তমশাই? বরঞ্চ দিদি ফিরে আসতে না আসতে কাজটা শেষ করা চাই। সে এসে পড়লে হয়তো আর হবেই না। আচ্ছা আচ্ছা, বেশ। শিবু রাজি হলো, কিন্তু নিজের খালি ঘরের দিকে চেয়ে পরের ওপর প্রতিশোধ নেবার জোর আর নেই, আর সে কোনো মতেই নিজের মধ্যে খুঁজে পাচ্ছিল না। এখন পাঁচুর জোরধার করেই তার কাজ চলছিল। পরদিন রাত্রি থাকতে থাকতেই তারা আদালতের পেয়াদা প্রভৃতি নিয়ে বের হয়ে পড়ল। পথে পাঁচু জানালো, আরে বড় দুঃখে খবর পাওয়া গেছে। শম্ভু তাকে ওই ৫ লাখ সরকারি পুলের কাজে নাম ভারিয়ে ভর্তি করে দিয়েছে। সেইখানে তাকে গ্রেপ্তার করতে হবে। হ্যাঁ। শিবু বরাবরই চুপ করেই ছিল, তখনও চুপ করে রইল। তারা গ্রামে যখন প্রবেশ করল তখন বেলা দুপুর। গ্রামের এক প্রান্তে প্রকাণ্ড মাঠ, লোকজন, লোহালক্কর, কল কারখানায় পরিপূর্ণ। সর্বত্রই ছোট ছোট ঘর বেঁধে জন্মজুরেরা বাস করছে। অনেক জিজ্ঞাসাবাদের পর একজন বলল, একে বাবু, যে ছেলেটি সাহেবের বাংলা লেখাপড়ার কাজ করছে সে তো, তার ঘর তো ওই যে। বলে একখানা ক্ষুদ্র কুড়ে ঘর দেখিয়ে দিল। তারা গুড়ি মেরে পা টিপে অনেক কষ্টে তার পাশে এসে দাঁড়ালো।
এই, আস্তে 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 আস্তে। ভেতরে কয়ারামের গলা শুনতে পাওয়া গেল। পাঁচু পুলকে উচ্ছ্বসিত হয়ে পেয়াদা আর শিবুকে নিয়ে বীর তর্পে অকস্মাৎ কুটিরের খোলা দরজা আটকে দাঁড়ানো মাত্রই তার সমস্ত মুখ বিস্ময়ে, ক্ষোভে, নিরাশায় একেবারে কালো হয়ে গেল। খুব ভালো হয়েছে জ্যাঠাইমা, আরেকটু দাও না। গঙ্গামণি ভাত বেড়ে দিয়ে একটা হাত পাখা নিয়ে বাতাস করছে, আর কয়ারাম খেতে বসেছে। শিবুকে দেখতে পেয়ে মাথার আঁচলটা আরেকটু তুলে দিয়ে বললে, ও তোমরা তা একটু জিরিয়ে নিয়ে নদী থেকে নিয়ে এসো গে, আমি ততক্ষণ আরেক হাঁড়ি ভাত চড়িয়ে দিই। শুনলেন আজকের গল্প শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মামলার ফল। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্টওয়ার্কের রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।